শুরু করি। আজকে আমরা ৫ নাম্বার অঙ্ক দিয়ে শুরু করব। ৫ নাম্বার অঙ্কটা দেখি কি বলছে। The following balance were taken from the books of Lotta Traders on 30 June 2018. 2018 সালের একটা বহি দেওয়া আছে এবং এখানে কি কি স্টেটমেন্টগুলো দেওয়া আছে। স্টেটমেন্টের মধ্যে বলা আছে অ্যাকাউন্ট রিসিভেবল, তারপরে দেওয়া আছে পারচেজ, অ্যালাউন্স ফর আনকালেক্টেবল অ্যাকাউন্ট, যেটা আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি বলি, ইনভেন্টরি আছে, ফার্নিচার আছে, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন অবচয় সঞ্চিতি আছে, বিল্ডিং আছে এবং বিল্ডিং এর অবচয় সঞ্চিতি দেওয়া আছে, গুডউইল সুনাম দেওয়া আছে, ব্যাড ডেটস অনাদায়ী পাওনা দেওয়া আছে, স্যালারি মজুরি দেওয়া আছে, তারপরে বেতন দেওয়া আছে, তারপর ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া আছে, এরপরে আছে আমাদের রেন্ট এক্সপেন্স দেওয়া আছে, সেলসম্যান স্যালারি বিক্রয় কর্মীর বেতন, এরপরে আছে ফ্রেড ইন আন্তঃপরিবহন, ডিভিডেন্ড পেইড, ঠিক আছে। এরপরে দেওয়া আছে সেলস ইন্টারেস্ট ইনকাম দেওয়া আছে, এরপরে বন্ড পেয়েবল দেওয়া আছে, ক্যাপিটাল দেওয়া আছে এবং রিটার্ন আর্নিং দেওয়া আছে। এটা মনে হয় বাড়ির কাজ দিয়েছিলাম, পারছো কিনা জানি না, আমি পড়াই দিই, সমস্যা নেই। আদার্স ইনফরমেশনে কি কি আছে? On 30 June 2018, the necessary adjustments are as follows. On June 30, inventory in hand কত 75,000 টাকা। তোমার কি আছে? সমাপনী মজুদ পণ্য বলতেছে কত টাকা আছে? ৭৫,০০০ টাকা সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে। তাহলে আমরা রেওয়া মিলে দেখি মজুদ পণ্য কত দেওয়া আছে। রেওয়া মিলে মজুদ পণ্য দেওয়া আছে ৬০,০০০। তাহলে এইটা হলো বিগিনিং ইনভেন্টরি, আর ইন্ডিং ইনভেন্টরি হচ্ছে ৭৫,০০০, যেহেতু লেখাই আছে যে জুন 30, 2018, অর্থাৎ জুন মাসের 30 তারিখের সমন্বয়গুলোকে এখানে সমাপনী মজুদ 30 তারিখ উল্লেখ করে দিচ্ছে। সমাপনী মজুদ পণ্য ৭৫,০০০ আর প্রারম্ভিক মজুদ পণ্য ৬০,০০০, ঠিক আছে। তাহলে এই সমাপনী মজুদ পণ্যের কাজ কয় জায়গায় হবে? 2 জায়গায় হবে। 2 জায়গায় কোথায় কোথায়? আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করব তখন আমাদের কস্ট অফ গুডস সোল্ড করার সময় এটা কাজে লাগবে, আর আরেকবার কোথায় যাবে? ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটের মধ্যে যাবে এই ৭৫,০০০, ঠিক আছে। তাহলে এই সমন্বয়ের কাজ হচ্ছে 2 জায়গায়। এরপর অবচয়, ডিপ্রিসিয়েশন অফ ফার্নিচার, এরপরে বিল্ডিং, এই অবচয় কোথায় যায়? অবচয় যায় হচ্ছে 2 জায়গায়। এক হচ্ছে আমাদের কি করতে হয়? ইনকাম স্টেটমেন্টে দেখাইতে হয় অপারেটিং এক্সপেন্সের মধ্যে, আর আরেকবার কি করতে হয়? অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের সাথে যোগ করতে হয় ব্যালেন্স শিটে গিয়ে, ঠিক আছে। অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের সাথে যোগ করতে হয় ব্যালেন্স শিটে গিয়ে, আর ওই অ্যাকুমুলেটেডের সাথে ব্যালেন্সের সাথে যোগ করে যেই যোগফলটা হবে সেটা যার যার সম্পদ থেকে বাদ দিতে হয়। তাহলে এইটার 2টা প্রয়োগ দেখলাম, অবচয়েরও 2টা প্রয়োগ দেখলাম। দুইটা কোন কোন চার্টে যাবে এবং কিভাবে যাবে। এরপরে বলতেছে দ্য অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ইজ টু বি ইনক্রিজ টু এ ব্যালেন্স অফ টাকা 8,000। বলছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি বাড়াইতে বলছে। টু বি ইনক্রিজ কত টাকা পর্যন্ত বাড়াইতে বলছে? 8,000 টাকা পর্যন্ত বাড়াইতে বলছে। তাহলে আমরা একটু খেয়াল করি রেওয়া মিলে আমাদের কত ছিল। রেওয়া মিলে অ্যালাউন্স ফর আনকালেক্টেবল অ্যাকাউন্ট দেওয়া ছিল 5,000, এবং এই 5,000 টাকাকে বাড়াইয়া কত বানাইতে বলছে? 8,000 টাকা বানাইতে বলছে। বুঝতে পারছি বিষয়টা? রেওয়া মিলে আছে 5,000, এটাকে বাড়াই যে 2, হ্যাঁ, তারপরে আরো কিছু এখানে লেখা থাকে, এই প্রিপোজিশনের কারণেও কিন্তু এখানে অ্যামাউন্টটা কম বেশি হবে, ঠিক আছে। যদি বলে বাই, তাহলে আমাদের নতুন, আগে এটা বোঝায়, যেটা কোশ্চেন আছে সেটা আগে বুঝাই দিই। এখানে বলছে কি 8,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করতে হবে। আমাদের অলরেডি কিন্তু 5,000 আছে, তাহলে নতুন অনাদায়ী পাওনা কত? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? 3,000 টাকা। কারণ আগে 5,000 আছে, বানাইতে বলছে 8,000, তাহলে তোমার নতুন লাগতেছে কত? 3,000। দেওয়া মিলে যেটা দেওয়া এটা হলো পুরাতন অনাদায়ী সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি। 3,000 টাকা তোমার নতুন লাগতেছে। আর এখানে যদি টু না বলে বলতো বাই, অর্থাৎ আরো 8,000 টাকা বাড়াইতে বলছে। বাই মানে আরো
বাই মানে দ্বারা, অর্থাৎ 8,000 টাকা দ্বারা আরো বাড়াইতে হবে। আর টু মানে এই পর্যন্তই বাড়াইতে হবে, আর পরে পারবে না। অর্থাৎ আগে 5 ছিল, 8 বানাইতে বলছে, 3,000 নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর যদি এখানে বাই লেখা থাকতো তাহলে কিন্তু এই 8,000ই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হইত। ঠিক আছে, এই হলো আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি। এইটার কাজ কোথায় কোথায় হবে? এই যে এখানে আমি কত পেলাম, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 3,000 পেলাম। এই 3,000-এর কাজ একবার আমাদের করতে হবে ব্যালেন্স শিটে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে, আর একবার করতে হবে ইনকাম স্টেটমেন্টে। ঠিক আছে, এরপরে আসি স্যালারির কাজ। স্যালারিটা বকেয়া আছে, আর বকেয়া স্যালারি থাকলে দুই জায়গায় কাজ হবে। এক, ইনকাম স্টেটমেন্টে স্যালারির সাথে যোগ হবে, আর এটা ব্যালেন্স শিটে এই হলো ব্যয় বকেয়া। অ্যাক্রুড মানে বকেয়া, আর স্যালারিটা হলো ব্যয়। তাহলে স্যালারি দিতে হবে, তাহলে ব্যয় বকেয়া কি দায়? কোন ধরনের দায়? চলতি দায়। কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে এই অ্যাক্রুড স্যালারিসটা বসাইতে হবে। আর অ্যাক্রুড ইন্টারেস্ট অন বন্ড, এটাও কিন্তু ব্যয়, কারণ ঋণ নিছো তুমি, ঋণের উপর তোমাকে সুদ দিতে হবে। তাহলে কি এটাও কি করতে হবে? ইনকাম স্টেটমেন্টে আসবে, এটা নন অপারেটিং এক্সপেন্স নামে আসবে। ঠিক আছে, এবং এটা আরেকটা কোথায় যাবে? বকেয়াটা, বকেয়াটা যাবে ব্যালেন্স শিটের কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে। ঠিক আছে, যত ব্যয় বকেয়া থাকবে কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে বসাই দিবে। এরপরে লাস্টে বলছে ইনকাম ট্যাক্স আর এস্টিমেটেড টু বি 50% অফ দ্য ইনকাম বিফোর ট্যাক্স। ঠিক আছে, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পূর্বে যে অ্যামাউন্টটা থাকবে তার উপরে 50% ট্যাক্স ধরতে হবে। এটা একদম আমাদের সর্বশেষ কাজ। একদম পুরো ইনকাম স্টেটমেন্ট কমপ্লিট হওয়ার পর লাস্টে যে ইনকামটা বের হবে সেই ইনকাম থেকে আমরা 50% টাকা ট্যাক্স বাবদ বাদ দিলে যা থাকবে বাকি 50% টাকা আমরা ট্যাক্স নিট ইনকাম আফটার ট্যাক্স দেখতে পারবো। ঠিক আছে, ট্যাক্স বাদ দেওয়ার আগে যেটা থাকে সেটাকে বলে নিট ইনকাম বিফোর ট্যাক্স। সেখান থেকে আমরা 50% টাকা বাদ দিলে নিট ইনকাম আফটার ট্যাক্স বের হবে। তো প্রথমে আমরা যাব মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট করবো ফার্স্ট। ঠিক আছে, মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টে আমরা এখান থেকে আগে দেখি কে কে যাবে। প্রথমেই যাবে সেলস। সেলস কত টাকা? 20 লাখ টাকা। সেলসের সাথে আর কোনো যোগ বিয়োগের কোনো আইটেম এখানে নেই। যোগ বিয়োগ কোনগুলো হয়? সেলস রিলেটেড, যদি সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট, অথবা কোনো নতুন সেলস করছিলা খাতায় লেখো নাই, এই ধরনের এন্ট্রিগুলো সেলসের সাথে কাজ হয়। পুরো পোস্টে সেলস রিলেটেড কোনো এন্ট্রি আমরা দেখি নাই, বিধায় কি করবো আমরা, এই সেলসটা সরাসরি আমরা ফাইনাল কলামে পাঠিয়ে দিব 20 লাখ টাকা। এরপরে বসাবো মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি বাদ দেয় মোট লাভ বের হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আবার তোমাকে বানাইতে হবে। কিভাবে বানাবো? প্রথমে বিগিনিং ইনভেন্টরি লিখবো কত টাকা? 60,000 টাকা। ঠিক আছে, তারপরে আমরা লিখবো পারচেজ। পারচেজ কত আছে? 8,10,000 টাকা। এরপরে আর কি আছে আমাদের? কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে আসি, আর কে আছে এখানে দেখি তো? ট্রেড ইন আছে, আন্তঃপরিবহন। তাহলে তিনটা জিনিস পেলাম, বিগিনিং ইনভেন্টরি, পারচেজ, ট্রেড ইন। আর কোনো কিছু নাই, এই তিনটে অ্যামাউন্ট আমরা বসাবো। নিচে কি কিছু আছে? না, একটা আছে, সেটা হলো বাদ দিতে হবে। আমরা টোটাল 4টা এন্ট্রি বসাবো কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে। ঠিক আছে, দেখি তাই করছি কিনা, যতটুকু আমি বলবো। দেখো, প্রথমে সেলস বসাইছি ফাইনাল কলামে, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়েছি, এই যে নিচে দেখো গ্রোস প্রফিট বের হয়েছে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড তোমাকে আবার বানাইতে হবে। কিভাবে বানাবা? ওপেনিং ইনভেন্টরি থাকবে, পারচেজ থাকবে, ট্রেড ইন থাকবে, এগুলো সব যোগ করলাম, করার পরে সমাপনীটা বাদ দিচ্ছি, দিয়েই আমরা কস্ট অফ গুডস সোল্ড বানাবো। কস্ট অফ গুডস সোল্ড বানানোর সূত্র মনে রাখবা, ওপেনিং ইনভেন্টরি যোগ নিট পারচেজ মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড বানাইতে পারবো। তাহলে 8,65,000 টাকা আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের হয়েছে। আর আমাদের সেলস ছিল 20 লাখ টাকা, তাহলে আমাদের গ্রোস প্রফিট দাঁড়াইতেছে 11,35,000 টাকা। বুঝতে পারছি? এটা ছিল আমাদের একটা পার্ট করলাম, ইনকাম স্টেটমেন্টের একটা পার্ট শেষ করলাম। সেকেন্ড পার্টে কি খরচগুলো আমরা দেখাবো, অপারেটিং এক্সপেন্স গুলো। তো আমরা একটু দেখে আসি অপারেটিং এক্সপেন্সে কারা কারা যাবে। ঠিক আছে, অপারেটিং এক্সপেন্স একটু খেয়াল করি। এটা তো যাবে না, এটা সবাই মনে রাখবে, অ্যাকাউন্ট রিসিভেবল, এটা কারেন্ট অ্যাসেট, এটা ব্যালেন্স শিটে যাবে। পারচেজ বসায় ফেলছি,
অ্যালাউন্স ফর ডাউটফুল বা অ্যালাউন্স ফর আনকালেক্টেবল অ্যাকাউন্ট এইটা যাবে সেলস এর মধ্যে, মানে এটা সেলস এর সাথে রিলেটেড। এই যে অ্যালাউন্স ফর আনকালেক্টেবল অ্যাকাউন্ট সৃষ্টি হয় কার দ্বারা? অ্যাকাউন্ট রিসিভেবলের দ্বারা। অর্থাৎ বাকিতে তুমি লেনদেন করো, একটা নির্দিষ্ট সময় শেষে তুমি টাকা পাইতেও পারো, নাও পাইতে পারো, ঠিক আছে, ওই বাকির টাকাটা। আর ওই অনিশ্চয়তা থেকেই কি হয়, আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হয়। হ্যাঁ, অর্থাৎ ধরে নেওয়া হয় যে ভবিষ্যতে পাওয়া যাবে না, ওইটাকে রিকভার করার জন্য আমরা কি করি, একটা সঞ্চিতি তৈরি করি। তার মানে এটা সেলস এর সাথে রিলেটেড, তাহলে এটা সেলস এর মধ্যে চলে, ঠিক আছে। এরপরে ফার্নিচার তো ফিক্সড অ্যাসেট। ব্যাড ডেট, অর্থাৎ ব্যাড ডেটের সাথে এটা কাজ হয়। ব্যাড ডেট আর হলো অ্যালাউন্স ফর আনকালেক্টেবল অ্যাকাউন্টের সমন্বয় হবে এখানে, এটা আমরা পরে দেখতেছি। আর কি বলবো দেখি তো, সেলস অ্যান্ড স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্স। অর্থাৎ এই স্যালারিটা কোন ধরনের স্যালারি, এটা কি সেলসম্যান স্যালারি নাকি অফিস স্যালারি? হ্যাঁ, এটা বলা নাই কিন্তু, কিন্তু পরে কিন্তু আবার একটা স্যালারি দেওয়া আছে কোশ্চেনে। তাহলে এটা কি সেলসম্যান স্যালারি, তাহলে সেলসম্যান স্যালারিটা যাবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে, আর এই সেলস অ্যান্ড অ্যালাউন্স, স্যালারিস অ্যান্ড অ্যালাউন্স, এটা যাবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ঠিক আছে। এখন যদি মনে করো একটাই দিছে, নিচেরটা দেয় নাই, তাহলে তোমার ইচ্ছা তুমি এটা সেলিং এর মধ্যে দেখাইতে পারো, আবার অ্যাডমিনিস্ট্রেটিভ এর মধ্যে দেখাইতে পারো, কারণ এখানে ইন্ডিকেট করা নাই এটা কার বেতন, সেলসম্যান স্যালারির বেতন নাকি কোম্পানির এমপ্লয়ের বেতন। আচ্ছা, তাহলে বললাম। তারপরে আর কি আসবে স্যালারি সেলস এর মধ্যে, সেলস এর মধ্যে মানে সেলিং এর মধ্যে, সেলিং এর মধ্যে আর তো দেখতেছি এই যে এটা ছাড়া, দেখি তো তাই করছি কিনা আমরা। সেলিং এক্সপেন্স টাইটেল দিলাম সেলসম্যান স্যালারি, বিক্রয় কর্মীর বেতন, বিক্রয়ের এক্সপেন্সের মধ্যে আসবে 20,000। ব্যাড ডেপস এক্সপেন্স কত ছিল কোশ্চেনে, 60,000। আর নিউ অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট কত টাকা, 8,000 টাকা, ঠিক আছে। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 8,000 টাকা। আর পুরাতন কত, পুরাতন হচ্ছে আমাদের 5,000 টাকা। তাহলে আমাদের এখানে এই জিনিসটা মনে রাখবা, ব্যাড ডেপস এক্সপেন্সের সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ হয়, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ হয়, ঠিক আছে। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ হবে, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ হবে। তাহলে এইখানে আমরা দেখতেছি কত হয়েছে আমাদের, এটা যোগ করছি 5,000, বিয়োগ করছি 63,000 আসছে, 63,000 টাকা আমাদের। আর নতুন অনাদায়ী পাওনা ব্যাড ডেপস এক্সপেন্স, নতুন ব্যাড ডেপস এক্সপেন্স দ্বারা আগে 60 ছিল, কিন্তু পরে আবার দেখছি কি 3,000 টাকা আরো ব্যাড আছে। ব্যাড ডেপস দ্বারা কি বোঝানো হয়, ব্যাড ডেপস এক্সপেন্স দ্বারা বোঝানো এই টাকাটা পাওয়া যাবে না, ঠিক আছে। আর সঞ্চিতিটা রাখা হয় যে পাওয়া যাইতে পারে, নাও যাইতে পারে, এই সন্দেহে সঞ্চিতি তৈরি করা হয়। তাহলে দেখছি কি যে আমরা 8,000 টাকার সঞ্চিতি তৈরি করতেছি, কিন্তু আগেই ব্যাড ডেপ ছিল 5,000, মাঝখানে যে 3,000 টাকা পার্থক্য, এই 3,000 টাকা পাওয়া যাইতেছে না। তাহলে এই 3,000 টাকাই এই পুরাতন, মানে আগে যে ব্যাড ডেপ ছিল তার সাথে অ্যাড হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের সেলিং এ আমরা যে দুইটা বলছিলাম সেই দুইটা আসছে। এরপরে যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ। অ্যাডমিনিস্ট্রেটিভ পে দেখে আর কি কি এক্সপেন্স বাকি আছে। এই যে এইটা যাবে, প্রথমেই যাবে সেলস স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্স, এটার সাথে আবার সমন্বয় আছে। এই যে বকেয়া আছে না, অ্যাক্রুড স্যালারি 20,000, তাহলে এই স্যালারিটা যোগ করবো আমরা 2 লাখের সাথে 20,000 যোগ করে 2,20,000 টাকা আমরা কি দেখাবো, স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্স। এরপরে রেন্ট এক্সপেন্স বসাবো। রেন্ট এক্সপেন্স কি বকেয়া আছে, নাই, এটা সরাসরি বসাবো, দুইটা এন্ট্রি পেলাম। আর কোনো এন্ট্রি এখানে নাই, এক্সপেন্স আছে ঠিক আছে, কিন্তু এটা হলো নন অপারেটিং এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স সবসময় নন অপারেটিং এক্সপেন্স। নন অপারেটিং কোনগুলো, যেগুলো আমাদের এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি, পণ্য ক্রয় বিক্রয় করে মুনাফা অর্জন করা, ঠিক আছে। তাহলে এই ইন্টারেস্ট কিন্তু নন অপারেটিং এক্সপেন্সের আওতায় পড়ে, মানে উৎপাদন বিক্রয়ের সাথে জড়িত না। এটা একটা হয়তো কোনো কাজে ঋণ নিয়েছিল, আর ওই ঋণের টাকা বাবদ খরচ করতেছে, ঠিক আছে। মানে এটা অপারেটিং এক্সপেন্সের মধ্যে পড়ে না, এটা নন অপারেটিং এক্সপেন্স। তাহলে আমরা এই দুটেই বসাই, যেটা বললাম সেটা কি, স্যালারি বকেয়া ছিল যোগ করছি, আর রেন্ট এক্সপেন্স সরাসরি বসাইছি। আর আমাদের দুটো অবচয় ছিল, একটা হলো ফার্নিচারের অবচয়, আর একটা কি
ফার্নিচারের অপচয়, আর একটা হচ্ছে বিল্ডিং এর অপচয়। 1 লাখ টাকা ছিল ফার্নিচার, 1 লাখ টাকা 7.5% পোর্শনে দেওয়া আছে, আর 14 লাখ টাকার 5% 70,000 টাকা। তাহলে এই হলো আমাদের মোট অপারেটিং এক্সপেন্স কত। মোট অপারেটিং এক্সপেন্স দাঁড়াইছে 4,40,500। তাহলে গ্রোস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে আমরা পাইতেছি ইনকাম ফ্রম অপারেশন, বা লিখতে পারি আমরা অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকামও লিখতে পারি। এরপরে আমরা নন অপারেটিং ইনকাম যোগ করব। নন অপারেটিং ইনকাম আমরা যোগ করবো। তাহলে নন অপারেটিং ইনকাম কত টাকা সেটা আমরা একটু দেখে আসি। নন অপারেটিং ইনকাম আমাদের কত, ইনকাম শেষে ইনকাম লেখা থাকবে, এই যে ইন্টারেস্ট ইনকাম। ইন্টারেস্ট ইনকাম কত টাকা আমাদের? 10 লাখ টাকা, সরি 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকা আমরা যোগ করব, আর নন অপারেটিং এক্সপেন্স নামে বিয়োগ করব 10,000 টাকা। ঠিক আছে, একটা হলো ইনকাম, একটা হলো এক্সপেন্স। ইনকামটা আগে যোগ করছি, দেখো ইনকাম যোগ করছি 10,000, আর নন অপারেটিং যে এক্সপেন্স ছিল, একটা এক্সপেন্স ছিল কত? 10,000। আবার এটার উপর কিন্তু বকেয়া ছিল সমন্বয়। এই যে দেখো, অ্যাক্রুড ইন্টারেস্ট অন বন্ডের কি আছে যে সুদ, সেই সুদটা বকেয়া আছে 10,000। তাহলে এই 10,000 টাকাটা আমরা কি করছি, আগে যেই খরচ ছিল সেই খরচের সাথে আমরা আরো 10,000 টাকা অ্যাড করছি। তাহলে কত দাঁড়াইছে? 20,000 টাকা। বুঝতে পারছি? তাহলে আমাদের 20,000 টাকা হচ্ছে, দেখুন 20,000 টাকা হচ্ছে আমাদের, 10,000 10,000 20,000, হ্যাঁ 20,000 হচ্ছে ইন্টারেস্ট ইনকাম। ঠিক আছে, তাহলে এটা থেকে সাথে আমরা এটা কি করলাম, বাদ দিলাম। 20,000 টাকা বাদ দিয়ে আমরা পেলাম, বাদ দিয়ে কি পেয়েছি আমরা? নিট ইনকাম বিফোর ট্যাক্স। ঠিক আছে, ট্যাক্স দেওয়ার পূর্বে আমাদের ইনকাম কত সেটা আমরা বের করলাম। এই নিট ইনকাম বিফোর ট্যাক্সের সাথে আমরা কি করব, ট্যাক্স বাদ দিব। প্রশ্নে ট্যাক্সের রেট দেওয়া আছে, কোশ্চেনের দেখে আসি। কোশ্চেনের ট্যাক্স রেট কত পার্সেন্ট বলছে? 50%। তাহলে এই 50% আমরা এখানে অ্যাপ্লাই করছি। 6,84,500 টাকার 50% হচ্ছে 3,42,250 টাকা। তাহলে আমরা কি করলাম, ট্যাক্স দেওয়ার পূর্বের টাকা থেকে ট্যাক্সের টাকা বাদ দিয়ে আমাদের ট্যাক্স পরবর্তী যে নিট ইনকাম সেটা পেলাম কত? 3,42,250 টাকা। ঠিক আছে, এই হলো আমাদের ইনকাম স্টেটমেন্ট, মাল্টি কলাম ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ বিভিন্ন ভাগে বিভক্ত। তার ইনকাম ট্যাক্সটা থাকতেই এই কাজটা করতে হয়? হ্যাঁ হ্যাঁ, ইনকাম ট্যাক্স থাকলে এটা করবো, আর না থাকলে আমার এই পর্যন্ত অঙ্ক শেষ। এইখানেই আমরা এটাকে নিট ইনকাম লিখে দিতাম 6,84,500। প্রশ্নের ট্যাক্স থাকার কারণে ট্যাক্সটা বাদ দিতে হবে। এই স্টেপগুলো তোমাদের মনে রাখতে হবে। প্রথমে কি, অপারেটিং ইনকাম, অপারেটিং ইনকামের মধ্যে সেলস থাকে, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেই, বাদ দিয়ে হয় গ্রোস প্রফিট। আর এই গ্রোস প্রফিট থেকে আমরা আবার বাদ দেই, এখানে লেস কথাটা লিখতে ভুলে গেছিলাম, লেসটা দেখে নেই। বিয়োগ যাবে কি, গ্রোস প্রফিট থেকে বাদ যাবে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের দুইটা ভাগ, এক হলো সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, আর আরেকটা ভাগ হলো, সরি সেলিং এক্সপেন্স আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই দুইটা বাদ দিলে পাবো ইনকাম ফ্রম অপারেশন, সেটার সাথে আমরা যোগ করব অপারেটিং ইনকাম, বাদ দিব অপারেটিং এক্সপেন্স, পাবো নিট ইনকাম বিফোর ট্যাক্স, সেখান থেকে ট্যাক্স বাদ দিয়ে নিট ইনকাম আফটার ট্যাক্স। আমাদের ফার্স্ট কাজ হবে কি, ফার্স্ট ইয়ারে তো অলরেডি করে আসছো, যারা করছো, যারা এখন ফার্স্ট ইয়ারে আসো তাদের তো মুখস্থই করতে হবে। তোমাদের ফার্স্ট টার্গেট হবে তোমরা মেইন হেডিং গুলো আগে মুখস্থ করো। মেইন হেডিং, হ্যাঁ, এই যে অপারেটিং ইনকাম, গ্রোস প্রফিট, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে একটু আগে মুখস্থ করতে হবে। তারপরে তোমাকে সাব সাব যে হেডিং গুলো আছে সেগুলো শিখতে হবে। সাব হেডিং বলতে এই যে তুমি মনে করো বললা যে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে, এখন তোমার তো আবার জানতে হবে কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করে। এই জানাটা পরে জানবা, আগে তোমার মেইন হেডিংটা আগে মুখস্থ করতে হবে, তারপরে ভিতরের গুলো মুখস্থ করতে তার হবে। কোনো সিঙ্গেল ব্যক্তির স্যালারি এসব বললে তো এটা সেলিং এক্সপেন্সে যায়, আর যদি মানে সমগ্র বলে সেটা মনে হয় অ্যাডমিনিস্ট্রেশন, এরকম যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ, একজন, এখন তোমার তো প্রশ্নের মধ্যে বলে দিবে না যে একজনের স্যালারি এটা নাকি
না এই যে যেমন আমাদের স্যার বুঝতে পারছি। সেলসম্যান স্যালারি যেমন একটা হ্যাঁ হ্যাঁ ব্যক্তি একজন, ক্ষেত্রে হ্যাঁ বলে বলে দিচ্ছি, দিছে। সেলস তো বলে দিয়েছে সেলিং এ যাবে, ঠিক আছে। অথবা তুমি টাকার অ্যামাউন্ট যদি একটু বড় দেখো তাহলে তুমি ওটা অ্যাডমিনিস্ট্রেটর যাবে, যেমন এখানে 2 লাখ টাকা, আর সেলসম্যান স্যার স্যালারি এই ছিল 20,000। জিনিসটাই খালি ভেজাল লাগে স্যার, খালি এছাড়া কনফিউজড হয়ে যাই সমস্যা নাই, কোনটার মধ্যে কনফিউজ বসাবো। হলে তুমি একটা দৌড়ে বসাই দিবা, অঙ্ক তো আর সমস্যা নাই, কারণ অঙ্ক তো মিলবেই, কারণ এখানে বসাইলেও যোগই করতেছে, এখানে বসাইলেও তুমি যোগই করতেছো। হুম। হ্যাঁ, অত কিছু খেয়াল এই করেন না। ক্লাসিফিকেশন দরকার কিন্তু দরকার আসলে স্যার, সবই তো এক্সপেন্স। না, ক্লাসিফিকেশন চাইছে, ক্লাসিফিকেশন দিতে হবে না, মাল্টি স্টেপ। আচ্ছা, বি নাম্বার আমাদের সেকেন্ড যে রিকোয়ারমেন্টটা ছিল, প্রশ্নটা একটু দেখি প্রশ্নের শেষে। বি নাম্বারে যে রিটেন আর্নিং, কি বলছে, রিটেন আর্নিং স্টেটমেন্ট। হ্যাঁ, রিটেন আর্নিং স্টেটমেন্ট বের করতে হবে এখন, অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণী করবো। তুমি কিন্তু ইন্টারে এগুলো অনেক পড়ছো, ইন্টারে কি পাত্তা ঠিক মতো নাকি? তখন তো বাংলায় ছিল, আর ইন্টারের থেকেও সহজ, ইন্টারে আরো পেজ বুঝতে থাকতো, সৃজনশীল থাকতো, ঝামেলা করে দিত, ওই জিনিসগুলো এখানে ইংলিশে। হ্যাঁ, অত ঝামেলাও না, একদম ইজি ভাবে দেওয়া। তাহলে আমাদের সেকেন্ড যে রিকোয়ারমেন্টটা সেটাতে জানতে চাওয়া হয়েছে যে রিটার্ন আর্নিং স্টেটমেন্ট কত হবে, সংরক্ষিত আয় বিবরণী তৈরি করতে বলছে। তো সংরক্ষিত আয় বিবরণীটা আমাদের কি কি যায় সেটা একটু মনে রাখি। ব্যালেন্স বিডি অর্থাৎ সংরক্ষিত আয়ের একটা ব্যালেন্স প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, রেওয়া মিলে সেই ব্যালেন্সটা দেওয়া থাকে, সেই ব্যালেন্সটা আমরা আগে বসাবো, তার সাথে নিট ইনকাম যোগ করব, ডিভিডেন্ড বাদ দিব। দেখি তো আমরা রেওয়া মিলে আমাদের বিগিনিং ব্যালেন্স দেওয়া ছিল এই যে রিটার্ন আর্নিং 70,000 টাকা। মনে রাখবা কি যে আমাদের রিটার্ন আর্নিং স্টেটমেন্টে প্রথমেই লাগবে বিগিনিং যে ব্যালেন্সটা, অর্থাৎ রিটার্ন আর্নিং এর বিগিনিং ব্যালেন্স। তাহলে বিগিনিং ব্যালেন্স হলো 70,000। এরপরে আমাদের যোগ করতে হবে নিট ইনকাম, যেটা আমরা 1 নাম্বার স্টেটমেন্টে করে রাখছি, এটা যোগ করবো, আর বাদ দিব ডিভিডেন্ড। ডিভিডেন্ড কত ছিল? 1.5 লাখ টাকা, ঠিক আছে। হ্যাঁ, রিটার্ন আর্নিং মানে সংরক্ষিত আয়, একটা কোম্পানির পূর্বের আয় ছিল যেটা, সেটার সাথে নতুন আয় আবার যোগ করছে, করে মোট একটা অ্যামাউন্ট বেড়েছে, 4,12,250 টাকা। এটা হলো সংরক্ষিত আয়ের মোট ব্যালেন্স। এই ব্যালেন্স থেকে হিসাবকাল শেষে অর্থাৎ 30শে জুন এর মধ্যে তারা কি করছে, ডিভিডেন্ড দিছে শেয়ার হোল্ডারদের। এই আয়ের অংশটা সম্পূর্ণ টাকাটা না দিয়ে তারা কি করছে, 1.5 লাখ টাকা তারা ডিভিডেন্ড আকারে ঘোষণা করে দিচ্ছে। তাহলে আর বাকি রইল কত? 2,62,250। এটা হলো এন্ডিং রিটার্ন আর্নিং, ঠিক আছে। অর্থাৎ সংরক্ষিত আয়ের শেষ ব্যালেন্সটা কত, অর্থাৎ কোম্পানিতে কতটুকু রিজার্ভ রাখছে, ঠিক আছে, এখনো শেয়ার হোল্ডারদের বন্টন করা হয়নি। স্যার এদিকে ক্যাপিটাল ড্রয়িং এগুলো আসে না? না, রিটার্ন আর্নিং এর মধ্যে এগুলো আসে না, ঠিক আছে। ক্যাপিটাল আসবে না এখানে, এটা আসবে ওনার সিকিউরিটি যখন করে তখন। আচ্ছা, শুধু নিট ইনকামটা স্যার যোগ হবে। আর স্যার যদি ডিভিডেন্ড না থাকে তাহলে কি আমরা বাদ দিব না? ডিভিডেন্ড না থাকলে আসবে না, ঠিক আছে। আর এই ডিভিডেন্ড থাকতেও পারে নাও থাকতে পারে, এখন একটা কোম্পানি চাইলে ডিভিডেন্ড দিতেও পারে নাও দিতে পারে, সেটা কোম্পানির পলিসির উপর ডিপেন্ড করতেছে যে সে কি ডিভিডেন্ড দিবে নাকি এই সংগৃহীত আয় আবার অন্য কোনো কাজে লাগাবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা স্যার এই যখন তিনটার বাইরে কি আর কিছু আসে? থাকতে পারে, ওগুলো আমরা চার্ট দিছি কিনা আমার খেয়াল নাই, চার্টের না মধ্যে স্যার এটা তো চার্ট নাই স্যার। নর্মালি এই দুইটাই বা তিনটাই আসে, তেমন একটা এন্ট্রি নাই। তোমাদের ওই ইন্টারের মতো না, ইন্টারে তো অনেকগুলো এন্ট্রি ছিল, অতগুলো নাই, 2-1টা এন্ট্রি থাকে, অঙ্ক তো এমনিই বড়। তখন তো তোমার থাকবে 20 মার্ক, না একটাতে না 10 করে, 10 করে মনে হয়, দুইটা থাকবে 20 মার্ক। তো ওইখানে তো সৃজনশীল আকার, আর এইখানে একটা মার্ক অঙ্ক থাকবে 10 মার্ক। আচ্ছা, তো স্যার এইখানে এটা তো আলাদা পার্টি অনেক বড় একটা। হ্যাঁ হ্যাঁ এটা একটু বড়, আর ওইখানে তো পুরো পার্টও চায় না, ভেঙে ভেঙে যাইতো। আচ্ছা, হুম। এখন আমরা তো করলাম হচ্ছে রিটার্ন আর্নিং স্টেটমেন্ট। এখন আমরা কি করব? যেটা বলতেছিলাম যে এই যে ডিভিডেন্ডটা কি দিবে কি দিবে না, বা এই সংরক্ষিত আয় তারা কি করবে, সেই বিষয়গুলো আমাদের একটা চ্যাপ্টার আছে, যেটা তোমরা থার্ড ইয়ারে যে পাবা, ডিভিডেন্ড পলিসি, যে একটা কোম্পানির ডিভিডেন্ড কতটুকু দিবে, কিভাবে দিবে, ঠিক আছে। এই জিনিসগুলো ওইখানে যখন আমরা থার্ড ইয়ার করবো, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টের নাম, ওইখানে একটা চ্যাপ্টার আছে ডিভিডেন্ডের উপর, ওইখানে আমরা ডিটেলস শিখবো। তারপরে 3 নাম্বার রিকোয়ারমেন্টে চাইছে ব্যালেন্স শিট, অর্থাৎ উদ্ধৃতপত্র বা আর্থিক অবস্থার বিবরণী যেটাকে বলি আমরা, সেটা বের করতে হবে। তাহলে আর্থিক অবস্থার বিবরণীকে আমরা কি করব? আচ্ছা, তোমরা এই ক্লাসিফাইড ব্যালেন্স শিট কি ইন্টারে করো নাই নাকি?
ধাপে ধাপে যে করতে হয়, করো নাই? হ্যাঁ বহু স্যার ধাপ করছি তো। বিশিষ্ট। তাহলে যে সমস্যা কি এখানে? তো ওইখানে ছিল না স্যার বাংলা, এটা এখানে কোনো ছিল সমস্যা নাই। ওইখানে বাংলা করছি কিনা, কারণ ওইখানে যদি ওটা না করতা তাহলে কিন্তু তোমার অনুপাতও পারার কথা ছিল না, কারণ অনুপাতে তোমার এই জিনিসগুলো তো লাগে, চলতি সম্পদ লাগে, হ্যাঁ চলতি স্যার, ব্যয় হ্যাঁ লাগে, হ্যাঁ। তো ওইগুলো ছাড়া তার হবে না। এবার ফার্স্ট ইয়ারও করছি। না স্যার এই চ্যাপ্টারটা সহজই স্যার, ওই যে সেলিং আর অ্যাডমিনিস্ট্রেশন এটা একটু নতুন স্যার, হুম। এটা একটু ব্যস্ত। এগুলো স্যার আচ্ছা, সহজই। এখন আমরা যাব হচ্ছে কারেন্ট অ্যাসেটে। হ্যাঁ, অ্যাসেটের মধ্যে প্রথম যেটা আমাদের বসাইতে হবে সেটা হলো কারেন্ট অ্যাসেট, অর্থাৎ চলতি সম্পদ। চলতি সম্পদ কোনগুলো? যেগুলা ১ বছর বা তার কম সময়ের মধ্যে দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যাবে, সেগুলোকে আমরা বলবো চলতি সম্পদ। তাহলে আমরা একটু উপর থেকে ঘুরে আসি। সলিউশনটা আমরা পরে দেখি, আমরা আগে কোশ্চেনে যাই। কোশ্চেনে আমরা আগে খুঁজে বের করবো এখান থেকে কে কে কারেন্ট অ্যাসেট, কে ফিক্সড অ্যাসেট। অ্যাসেট গুলো আগে খুঁজে বের করবো। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা কারেন্ট অ্যাসেট। তারপরে আছে তোমার ইনভেন্টরি। হ্যাঁ, ইনভেন্টরি কিন্তু এইটা না, সমাপনীর, এটা তো প্রারম্ভিক ধরছে না। সমাপনীটা যে নিচে সমন্বয়ের মধ্যে দেওয়া আছে 75,000 টাকা। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, তারপরে হলো তোমার ইনভেন্টরি, ইন্ডিং ইনভেন্টরি, ঠিক আছে, দুইটা পেলাম। ফার্নিচার, এটা ফিক্সড অ্যাসেট, এই ফার্নিচার থেকে এটা বাদ দিব। বিল্ডিং ফিক্সড অ্যাসেট, বিল্ডিং থেকে এটা বাদ দিব। গুড অয়েল, এটা হলো ইনট্যাঞ্জেবল অ্যাসেট, ঠিক আছে, অস্পর্শনীয় সম্পদ। তো এটা আমরা ইনট্যাঞ্জেবল অ্যাসেটের মধ্যে বসাবো। তারপরে আর কোনো অ্যাসেট কোশ্চেনে নাই, যেগুলো বললাম সেগুলোই দেখি আমরা বসাইছি কিনা। কারেন্ট অ্যাসেটে কি বলছিলাম? অ্যাকাউন্ট রিসিভেবল বসবে, সমাপনী মজুদ পণ্য বসবে। গুড অয়েল, আচ্ছা গুড অয়েল এখানে দিলে ফিক্সড অ্যাসেট তো না। গুড অয়েল, গুড অয়েল হলো ইনট্যাঞ্জেবল অ্যাসেট। হ্যাঁ, সুনাম, এটা এইখানে আসবে না, এটা আমি একটু পরে কারেকশন করে দিতে থাকবো। এটা আরেকটা টাইটেল দিয়ে আসবে, ইনট্যাঞ্জেবল অ্যাসেট দিয়ে। স্যার এটা তো ফিক্সড অ্যাসেটে আমরা করছিলাম আগে। ফিক্সড অ্যাসেট আমার হয়তো ভুল হইতে হ্যাঁ পারে। স্যার। না দাঁড়াও, স্যার এটা স্থায়ী সম্পত্তিতে স্যার ছিল। আচ্ছা আচ্ছা, দাঁড়াও একটু ওয়েট, আমি দেখে নিই, আমার হয়তো মিস্টেক হয়ে গেছে। ওই রে, আমি একটু চারটায় দেখে আসি। দেখো, চারটা পেন ড্রাইভে নাই। যাই হোক, এটা থাকুক, আমরা দেখতে পাইছি। না, গুড অয়েল ইনট্যাঞ্জেবল আছে। হুম, দেখাই, চারটা একটু দেখাই। চারটা আমাদের ওই গুগল ড্রাইভে দেওয়া আছে, যারা নাও না এখান থেকে নিয়ে নিও। যারা অ্যাকাউন্টিং এ সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং করতেছো তাদের এটা সেকেন্ড চ্যাপ্টার বইয়ের। আমি এটা একটু শেয়ার করি। এই দেখো, ইনট্যাঞ্জেবল অ্যাসেটের মধ্যে হচ্ছে গুড অয়েল, তারপর ট্রেডমার্ক, ডিজাইন, প্যাটার্ন। ইনট্যাঞ্জেবলই তো ফিক্সড অ্যাসেট কিভাবে হয়? তুমি কি সুনাম কি দেখতে পাও, শুতে পাও? না স্যার মানে আমরা যে ইন্টার অঙ্কগুলো করছিলাম স্যার এটার জন্য আলাদা কোনো এই একই ভাবে সব বসাই দিছিল ফিক্সড না, অ্যাসেটের মধ্যে। নামের ফিক্সড অ্যাসেট, এটা হলো ইনট্যাঞ্জেবল অ্যাসেট। আচ্ছা, তাহলে এটাকে ইনট্যাঞ্জেবল অ্যাসেটের মধ্যে আমরা দেখাবো। স্যার এটা বাংলাটা কি ইনটেনজিবল সেট? অস্পর্শনীয় সম্পদ। সবকিছু তো লোক পালট হয়ে যাবে এখন। আচ্ছা, আমি ঠিক করে দিই। এই দুটো একটু যোগ করলে কত দাঁড়াইতেছে? 10, 8, 2, 500। ঠিক আছে, এইটা হলো টোটাল ফিক্সড অ্যাসেট, আর একটা ইনট্যাঞ্জেবল অ্যাসেট, এটা সরাসরি এখানে বলবো 50,000। 50,000, এই 50,000 হলো ইনট্যাঞ্জেবল অ্যাসেট।
ঠিক আছে। তাহলে দেখি কারেন্ট অ্যাসেটে কি বলছিলাম আমরা, অ্যাকাউন্ট রিসিভেবল যাবে, ক্লোজিং স্টক যাবে, ফিক্সড অ্যাসেটের মধ্যে যাবে ফার্নিচার, বিল্ডিং, আর ইনট্যাঞ্জেবল অ্যাসেটের মধ্যে যাবে গুডউইল। তো আমরা ফার্নিচারের সাথে কি করছি, প্রশ্নে রেওয়া মিলে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন দেওয়া 40,000, আর নতুন করে আমরা অবচয় বের করছি গণনা ইনকাম স্টেটমেন্ট আমরা অবচয় দেখাইছি 7,500 টাকা ফার্নিচারে। দুইটা মিলে মোট অবচয় সবচেয়ে দাঁড়াইতেছে 47,500। আর বিল্ডিং এর 3 লাখ টাকা অবচয় ছিল, পুঞ্জবোধ অবচয় ছিল রেওয়া মিলে, তার সাথে আমরা 70,000 টাকা এটা অবচয় আমরা বের করছিলাম। সেই 3 লাখ টাকার সরি 14 লাখ টাকার পার্সেন্টেজ করে পোস্টে পার্সেন্টেজ রেট দেওয়া ছিল 70,000 টাকা। তাহলে এই দুইটা মিলে হচ্ছে 3,70,000 টাকা। ঠিক আছে, এখান থেকে এটা বাদ দিচ্ছি। তাহলে টোটাল আমরা ফিক্সড অ্যাসেট পেলাম আমরা 10,82,500। ইনট্যাঞ্জেবল অ্যাসেট হলো গুডউইল এর মধ্যে 50,000 আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 2,90,000। আর আমরা নতুন আমাদের পাওনা সঞ্চিতি বের করছিলাম, নিউ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট বা নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেটস কত টাকা, 8,000 টাকা বের করছেন। কোথায় 8,000 টাকা পাইছি, এই যে এখানে বলা ছিল রিকোয়ারমেন্ট 3-এ, the allowance for doubtful account is to be increased to a টাকা 8,000 টাকা দিয়ে বৃদ্ধি করতে বলছিল। ঠিক আছে, তাহলে আমরা 8,000 টাকা এখানে বসালাম। তাহলে 8,000 টাকা বাদ যাবে, দিলে 2,82,000 টাকা আসতেছে। বুঝতে পারছি, এই হলো আমাদের অ্যাসেটের সেকশন। এখন আমরা যাব লাইবিলিটি সেকশন। লাইবিলিটিসে কি কি পার্ট হয়, কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস, তারপরে হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ড, ওনার সিকিউরিটি, এইগুলো যায়। আমরা প্রশ্নে আগে দেখব লাইবিলিটিসের কি কি আছে। লাইবিলিটিসে আছে হচ্ছে ওই লাইবিলিটিস পাওয়াই যাইতেছে যে বন্ড পেয়াবল। এই বন্ড পেয়াবলটা আমরা বসাবো, বন্ডটা সচরাচর লং টার্ম লাইবিলিটিস হয়, বন্ডটা লং টার্ম লাইবিলিটিস। ঠিক আছে, লং টার্ম লাইবিলিটিসে বন্ড বসাবো। শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে আমরা বসাবো ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল তুমি যে ক্যাপিটালটা বলছিলে আয়েশা, ওই ওই ক্যাপিটালটা যখন কোশ্চেন, এটা হলো একটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যৌথ মূলধনী কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট। যৌথ মূলধনী কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে সচরাচর নর্মাল ক্যাপিটাল থাকে না, এখানে শেয়ার ক্যাপিটাল, কারণ শেয়ার ক্যাপিটাল ছাড়া যৌথ মূলধনী কোম্পানি গঠিত হবে না। ঠিক আছে, এই জন্য এখানে ড্রয়িংও না থাকার পসিবিলিটি বেশি। তাহলে কি ক্যাপিটাল, এটা শেয়ার ক্যাপিটাল। এই শেয়ার ক্যাপিটালের সাথে আমরা দেখাবো হচ্ছে রিটার্ন আর্নিং এর ক্লোজিং ব্যালেন্স, যেটা আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টে করে রাখছি। তাহলে কি কি বললাম, বন্ড পেয়াবল যাবে লং টার্ম লাইবিলিটিসে, দীর্ঘমেয়াদী দায়। ক্যাপিটাল যাবে শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে, আর কারণ এটা শেয়ার হোল্ডারদের অংশ না। এরপর রিটার্ন আর্নিং এর ক্লোজিং ব্যালেন্স যাবে। তাহলে এই তিনটার কথা বলছি। আর আমাদের কি কোনো কারেন্ট লাইবিলিটিস ছিল, কারেন্ট লাইবিলিটিস অ্যাকাউন্টস পেয়েবল কে আছে এই অঙ্কে, অ্যাকাউন্টস পেয়েবল নাই। তো আমরা সমন্বয়ে দেখি কোনো কিছু আছে কিনা লাইবিলিটিসে বসানো। হ্যাঁ পাইছি, 3টা পাইছি। 3টা কি কি, এই যে অ্যাক্রুড স্যালারি, ব্যয় বকেয়া আমরা বলছিলাম কারেন্ট লাইবিলিটিস, অ্যাক্রুড ইন্টারেস্ট অন বন্ড, বন্ডের উপর সুদ বকেয়া, এটাও কি কারেন্ট লাইবিলিটিস। এরপরে আমাদের ইনকাম ট্যাক্স পেয়েবল ছিল, খরচ তো আমরা দেখাইছি ইনকাম স্টেটমেন্টে, বাকি যে ওই টাকা তো আমরা এখনো পরিশোধ করি নাই, ওই বকেয়াটা আমাদের দেখাইতে হবে ব্যালেন্স শিট। ঠিক আছে, তো আসি, এই দেখো ইন্টারেস্ট পেয়েবল, ওই যে সুদ বকেয়া ছিল 10,000, স্যালারি পেয়েবল কত ছিল 20,000 টাকা, ইনকাম ট্যাক্স এখনো তুমি দাও নাই, কত দাও নাই 3,42,500, যেটা 1 নাম্বার রিকোয়ারমেন্টের শেষে করে রাখছি। লং টার্ম লাইবিলিটির মধ্যে বন্ড আছে 2,55,000, শেয়ার ক্যাপিটাল আছে কত 6 লাখ, আর রিটার্ন আর্নিং আছে ক্লোজিং ব্যালেন্স 2,62,500। এই হলো মোট আমাদের কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস এবং স্টক হোল্ডার সিকিউরিটি বা শেয়ার হোল্ডার ফান্ড। এই মোট 14,89,500 টাকা আমাদের কি দেওয়া আছে, অ্যাসেট এবং লাইবিলিটিস। ঠিক আছে, এই হলো আজকের প্রথম অঙ্ক। আজকে সেকেন্ড অঙ্কটা দেখি।
সেকেন্ড অঙ্কটায় আসি, 6 নাম্বার। The following is trial balance of MS Sohail Traders as a December 31st 2008। আচ্ছা, তোমরা একটা কাজ কি করবা, কথা বলো, সেটা হলো আমি তো এখানে করাইতেছি না, আমার কাছে তো এখানে কোশ্চেনও আছে সলিউশনও আছে, হ্যাঁ দুইটাই আছে, কিন্তু তোমাদের কিন্তু আমি সলিউশন দেই না। এখন সলিউশন কিভাবে করতেছো সেটা একটু বলো দেখি। খাতায় কি তুলতেছো, আমি যে অঙ্কগুলো দিতেছি তুলতেছো নাকি যেভাবে ওইভাবে রেখে দিছো? খাতায় কি তুলতেছো কেউ? কারণ আমি তো তোমাদের দিছি ড্রাইভে হচ্ছে শুধু ইটা কি বলে কোশ্চেনটা দিছি, অ্যান্সার তো দেই নাই। আর অ্যান্সার তো তোমরা চাও নাই, আসলে চাইছো? তোমরা খাতায় অঙ্ক করতেছো কিভাবে এটাকে বলো। স্যার এই ভিডিও দেখে দেখে অঙ্ক করে কষ্ট কইরা স্যার, আপনি তো দেন না অ্যান্সার। বলতে হবে না, যখন যেই অঙ্কটা শেষ করবো ও ক্লাস শেষে ওটা স্ক্রিনশট দিয়ে রাখবো, করে খাতায় তুলে রাখবো, ঠিক আছে? স্যার আজকে ভাবছি সাজেশনে আছে, সাজেশনও স্যার নাই, একটা না, দুইটা পাইছি স্যার। সব পাবা না তো, সাজেশনটা সব অঙ্ক তুমি সাজেশন যেগুলো স্যার এই পরীক্ষা ভিডিও দেখে স্যার স্টপ মতন করে যায়, স্যার করি। ওগুলো তো জানে না। তো তুমি আজকে স্যার ফার্স্ট ইয়ারে সাজেশন কি বের হইছে? হ্যাঁ ফার্স্ট ইয়ার সাথে কবে দিছি, ফার্স্ট ইয়ার দিয়ে এই তো সেকেন্ড ইয়ার ধরছি, সেকেন্ড ইয়ার দুইটা সাবজেক্ট দিয়ে ফেলছি। স্যার আমার তো শুধু অ্যাকাউন্টিংটা লাগতো, মানে অ্যাকাউন্টিংটা কি এক্সট্রা আমি নিতে পারবো? ওইটা আমারই করতে হবে, আলাদা করতে হবে, আমার কাছে যেটা করার বই আকারে, এটা আলাদা করে আমি জানাবো না, ঠিক আছে? পরীক্ষা স্কুল কলেজ খুলে যাবে। আচ্ছা, ছয়, ও, ছয় আছে আমরা। তো ছয়ে বলতেছে ক্লাস শেষে আমরা যে কয়টা অঙ্ক করবো সলিউশন ধরে রাখবো, তুমি স্ক্রিনশট দিয়ে একজন তোরে গ্রুপে দিয়ে দিলেও হবে, বা সবাই চাইলে সবাই স্ক্রিনশট নিতে পারবে। তোমার তো খাতায় থাকতে হবে অঙ্ক, না শীটটা না হয় তুমি পরে কালেক্ট করলে বা প্রিন্ট করে নিতে পারবা, সলিউশন তার পাইতেছো। The following is the trial balance of MS সোহেল ট্রেডার্স। তুমি বইতেও পাবা, কিন্তু বইতে আমি এখানে যেভাবে গুছাই লিখছি ওইখানে নাও পাইতে পারো, ভুল ত্রুটিও থাকে একটু। এখানে যেমন ভুল ত্রুটি হলে সাথে সাথে সলভ করা যেতেছে, ওইখানে তো আর ওইটা পাবা না। আবার এইখানে সাল দেখছো তুমি, কয়টা সাল লেখা, 8, 14, 18, এই তিনও সালেই যে এই সেম অ্যামাউন্ট অঙ্ক আছে তাও কিন্তু না, সেম প্যাটার্নে আসছিল দেখে আমরা সাল তিনটাকে এক জায়গায় করে দিচ্ছি, ঠিক আছে? অ্যামাউন্ট কম বেশি ছিল বা এখানে তারিখ কম বেশি ছিল, হুবাহু পাবা না, যে কোনো একটা সালের সাথে মিলবে, আমি যে কোনো একটা সাল থেকেই তো নিচ্ছি না। আচ্ছা, the following the trial balance of MS Sohail Traders as of December 31st 2018, 2018 সালের 31শে ডিসেম্বর এর একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। তো ট্রায়াল ব্যালেন্সে ট্রায়াল ব্যালেন্স মানে কি, এখানে সমন্বয় কিন্তু এন্ট্রি থাক নাই, সমন্বয় করতে হবে, যে জিনিসগুলো সমন্বয় করতে হবে সেগুলো আবার নিচে দেওয়া থাকে। তাহলে কি বলা আছে, প্রথমে বিল্ডিং দেওয়া আছে 7 লাখ টাকা, ফার্নিচার দেওয়া আছে 1 লাখ টাকা, এবং সাথে সাথে তোমাকে চিনতে হবে এগুলো কার বৈশিষ্ট্য কি, এইগুলো না ধরতে পারলে কিন্তু তুমি ক্লাসিফাই করতে পারবে না, ঠিক আছে? তোমার ক্লাসিফাই করতে হবে কি কি, প্রথমে ইনকাম স্টেটমেন্ট, তোমার আগে আইডেন্টিফাই করতে হবে কোনটা ইনকাম স্টেটমেন্টে যাবে, কোনটা ওনার সিকিউরিটি স্টেটমেন্টে যাবে, আর কোনটা ব্যালেন্স শিটে যাবে। তারপরে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে ইনকাম স্টেটমেন্টের মধ্যে আবার ক্লাসিফাই আছে, যে কোন ভাগে কে যাবে সেটা আইডেন্টিফাই করতে হবে। ব্যালেন্স শিটে গিয়ে আবার তোমার খুঁজতে হবে কে কারেন্ট অ্যাসেটে যাবে, কে ফিক্সড অ্যাসেটে যাবে, কে কারেন্ট লাইবিলিটি যাবে, এগুলো তোমাকে স্টেপ বাই স্টেপ মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো এখানে কি বিল্ডিং, এটা স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ চেনার উপায় কি, যেগুলো 1 বছর বা তার বেশি সময় সুবিধা দিবে, 1 বছরের বেশি সময় সুবিধা দিবে, সেগুলো হচ্ছে স্থায়ী সময়। এখন তুমি একটা বিল্ডিং তৈরি করলে, এই বিল্ডিং কি তোমাকে 1 বছর সুবিধা দিবে? এটা অনেক দিন সুবিধা দিবে। ফার্নিচার, তুমি কি 1 বছরের জন্য ফার্নিচার কেন? 1 লাখ টাকার একটা ফার্নিচার তুমি এটা চাবা কি অনেক দিন ইউজ করতে, এটা ফিক্সড আছে। তারপরে পারচেস এন্ড সেলস, হ্যাঁ এই পারচেস এন্ড সেলস এটা রেগুলার, অর্থাৎ তুমি কিনতেছো বেচতেছো, এটা হলো কি আমাদের ইনকাম স্টেটমেন্টে যাবে, ঠিক আছে? তারপরে ইনভেন্টরি আছে, মজুত পণ্য কি, প্রতি বছর বছর এটা আপডেট হয়, তাহলে এটাকে আমরা কি ধরি, এই জন্য কারেন্ট অ্যাসেট ধরি, এবং তারিখও দিয়ে দিছে 1/1/2018 প্রারম্ভিক মজুত পণ্য। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, এটা হলো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, রাও মিলে যেটা থাকে সেটা হলো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তারপরে 10% লোন,
ঋণ নিছি, হ্যাঁ কবে ঋণ নিছি সেটা আবার বলা আছে, কত তারিখে ঋণ নিছি, 2018 সালের আহ কোন মাসে, জুলাই মাসের 1 তারিখে ঋণ নিছি, তাহলে আমাকে এখানে সুদ কাউন্ট করতে হবে। কয় মাসের সুদ কাউন্ট করবো? 6 মাসের সুদ কাউন্ট করবো। ঠিক আছে, 2018 সালের 7 থেকে, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর, আমাদের অঙ্ক এই যে উপরে দেখো ডিসেম্বর 31 শেষ হবে। 6 মাসের আমরা সুদ ধরবো, 6 মাসের সুদ 10% করে, 10%-এ 4,000, 4,000-এর অর্ধেক 2,000 টাকা আমাদের সুদ আসবে। এবং এই সুদটা দুই জায়গায় বলবে, এক হলো ইনকাম স্টেটমেন্টের নন অপারেটিং এক্সপেন্সে বলবে, আর একটা যাবে হলো, এই সুদটা কিন্তু এখনো পরিশোধ হয় নাই, পরিশোধ হবে কবে? বছর শেষ হলে, এই জন্য বকেয়া, এই বকেয়া সুদটা যায় হলো কারেন্ট লাইবিলিটিজে। তারপরে আসি অ্যাকাউন্ট রিসিভেবল, এটা কি? চলতি সম্পদ। ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল চলতি দায়, স্যালারিস এক্সপেন্স, এটা ইনকাম স্টেটমেন্টে যাবে অপারেটিং এক্সপেন্সের মধ্যে। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এটা সেলিং এক্সপেন্সে যাবে অপারেটিং এক্সপেন্সের আন্ডারে। ক্যারেজ আউটওয়ার্ড, এটা হচ্ছে বহি পরিবহন, ঠিক আছে, এটাও বিক্রয় রিলেটেড, এটা সেলিং এক্সপেন্সের মধ্যে যাবে। ঠিক আছে, তারপরে স্টোর এক্সপেন্স, এটাও সেলিং এক্সপেন্সের মধ্যে যাবে। তারপরে জেনারেল এক্সপেন্স, সাধারণ খরচ, এটা যাবে হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ঠিক আছে, রেন্ট রেভিনিউ, এই রেভিনিউটা আমাদের একদম শুরুতে বসাবো। তারপরে বলতেছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটাও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। 10% ইনভেস্টমেন্ট, তুমি বিনিয়োগ করছো 50,000 টাকা। ঠিক আছে, তারপরে ক্যাপিটাল আছে, ড্রয়িং আছে, ক্যাশ আছে। ক্যাপিটালটা যায় ওনার সিকিউরিটিতে, যদি স্টেটমেন্ট আলাদা চাই তাহলে এখানে দেখো, আর না চাইলে ব্যালেন্স শিটে যে দেখায় দিব শেষে। ড্রয়িংটা ক্যাপিটাল থেকে বাদ দিতে হবে, ক্যাশ কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, এইভাবে তোমাকে আগে ডিসাইড করতে হবে যে কে কোথায় যাবে। ঠিক আছে, তাহলে তুমি দ্রুত অঙ্ক করতে পারো, ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না। এরপরে আসি সমন্বয়। সময় আমাদের বেশি নাই, তারপর তাড়াতাড়ি করি। হ্যাঁ, এখন সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি, আগে 7টা 7:45 আজান, এখন মনে 7:45 না 40 আজান দেয়। ইন্ডিং ইনভেন্টরি ওয়াজ ভ্যালুড এট টাকা কত? 2,25,000। তাহলে সমাপনী মজুত পণ্য 2,25,000 টাকা, which include goods of টাকা 25,000 sold but not yet delivered to the purchaser। এই লাইনটার মানে কি? সমাপনী মজুত পণ্য মূল্যায়িত হয়েছে 2,50,000 টাকা, যার মধ্যে 25,000 টাকা পণ্য বিক্রয় হয়েছিল, কিন্তু এটা এখনো ডেলিভারি দেওয়া হয়নি। ঠিক আছে, অর্থাৎ পণ্য বিক্রি করছো এবং বিক্রিত পণ্য কিন্তু কার মধ্যে অন্তর্ভুক্ত আছে? সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, কিন্তু সেই পণ্যটা তুমি কি করো না, এখনো ডেলিভারি দেওয়া নাই। যেহেতু ডেলিভারি দেওয়া নাই, তার মানে তুমি কি বিক্রয় হিসাবেও কিন্তু লেখো না, বিক্রয় হয়েছে ঠিকই কিন্তু এখনো ডেলিভারি দেওয়া নাই। তাহলে আমরা লিখবো এটাকে অলিখিত বিক্রয়। ঠিক আছে, অলিখিত বিক্রয়। তো অলিখিত বিক্রয় বিক্রয়ের সাথে যোগ হয়, কত টাকা যোগ হবে আমাদের এখানে? একটু এটা আমি একটু মিস্টেক করছি, 2,25,000 তো না, এটা বিক্রয়, সরি, বিক্রয় হয়েছে। হ্যাঁ, বিক্রয় হয়েছে 25,000 টাকা, কিন্তু এখন এটা ডেলিভারি দেই নাই। তাহলে এটাকে কিভাবে লিখবো? এটাকে লিখবো না আনডেলিভারিড গুড, অল, তোমার কি বলে এটাকে, আচ্ছা লিখবো, হ্যাঁ, এই কি বললাম, আনডেলিভারিড গুডস, যেটা এখনো ডেলিভারি দেওয়া হয় নাই, সেই আনডেলিভারিড গুডসটা কি হবে? বিয়োগ যাবে। কোথা থেকে বিয়োগ যাবে? আমরা এই যে সমাপনী মজুত পণ্য যেটা ধরে রাখছি সেখান থেকে বিয়োগ যাবে। কারণ তুমি তো এই মজুত পণ্য তুমি কত দেখাইছো? 2,25,000 টাকা সমাপনী মজুত পণ্য দেখাইছো, কিন্তু তুমি পরে বলতেছো কি যে এর মধ্যে 25,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছিল, কিন্তু এটা এখনো ডেলিভারি দেন, তার মানে এর মধ্যে কিন্তু ইনক্লুডই আছে। তোমাকে এটা থেকে বের করতে হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। হ্যাঁ, সমাপনী মজুত পণ্য থেকে বিয়োগ করতে হবে। তাহলে 2,25,000 থেকে 25,000 তুমি যদি বাদ দাও, তাহলে তোমার সমাপনী মজুত পণ্যের অ্যাকচুয়াল ভ্যালু পাবা 2,00,000 টাকা। এই 2,00,000 টাকা ইনকাম স্টেটমেন্টে বসবে, আর ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটের মধ্যে ওই 2,00,000 টাকা বসবে। ঠিক আছে, বুঝতে পারছি? 2,00,000 টাকা সমাপনী উৎপন্ন হবে, 2,00,000 টাকা। তারপরে আসি ক্রেডিট সেলস অফ টাকা 2,000 হ্যাজ নট বিন রেকর্ড ইন দ্য বুকস, অর্থাৎ তুমি পণ্য বিক্রি করছো বাকিতে, কিন্তু সেটা এখনো খাতায় লেখো নাই। হ্যাঁ, ওই আগেরটা কেন সেলসের সাথে কাজ করিনি? কারণ ওইখানে তার বলে নাই যে খাতায় লিখে না, আমি সেলস করছি। আর অ্যাকাউন্টিং এ যে কোনো লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদের কি করা হয়? ওটাকে রেকর্ড করা হয়। ঠিক আছে, এবং ওই অর্থের অঙ্কের পরিমাপ যোগ্য হইতে হয়, মানে অর্থের পরিবর্তন করতে হয়। তো
তো এই ক্ষেত্রে দেখো এই যে পণ্য বিক্রি করছি, হ্যাঁ, কিন্তু এখনো খাতায় লেখি নাই, তাহলে এইটা আমাকে লিখতে হবে, 2000 টাকা অ্যাড করতে হবে। কার কার সাথে অ্যাড হবে? আমরা জানি বিক্রয়, বাকিতে বিক্রয় করলে যাবে দেখি হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়, দেনাদার হিসাব ডেবিট হয়, আর কি বিক্রয় হিসাব ক্রেডিট হয়। তাহলে বিক্রয়ের সাথে যোগ করব, কারণ বিক্রয় করছে, বিক্রয় বাড়বে। আর যেহেতু বাকিতে বিক্রি করছে, আমাদের কি হয়েছে, আমাদের সম্পদটা বাড়াইতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল বাড়াইতে হবে। এই টাকাটা আমরা এখনো পাই নাই, ভবিষ্যতে পাবো, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল সাথে অ্যাড করবো। দুইটা এন্ট্রির কথা বললাম আমরা। তাহলে এটার কাজ করতে সেলসের সাথে আর অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে, দুইজনের সাথেই যোগ। সোহেল হ্যাজ withdrawn goods owed টাকা 3000 ফর হিজ পার্সোনাল কনজাম্পশন। বলছে যে সোহেল তার ব্যক্তিগত প্রয়োজনে কি করছে, 3000 টাকার পণ্য উত্তোলন করছে। পণ্য উত্তোলন করলে যাবে দেখি হয় উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, মানে কি ড্রয়িং ডেবিট, পারচেজ ক্রেডিট। তাহলে এই 3000 টাকার কাজ কোথায় কোথায় হবে? ড্রয়িং এর সাথে যোগ হবে, আর পারচেজের সাথে বিয়োগ হবে না? পারচেজ থেকে কেন বিয়োগ? কারণ পারচেজ অলওয়েজ ডেবিট। আর পারচেজ এখানে আমরা যাবেটা কি করছি, এখানে যাবে দেখি পণ্য উত্তোলন করছে, তাহলে পণ্য কমে গেছে, তাহলে পারচেজকে কমাইতে হবে। কত টাকা কমাইতে হবে? 3000 টাকার পারচেজকে কমাইতে হবে। ঠিক আছে, তিনটা সমন্বয় বললাম। এরপরে রিটার্ন অফ টাকা 6000 হ্যাজ ব্যাড ডেটস অ্যান্ড মেইনটেনেন্স অ্যালাউন্স ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট এট 5%। বলছে যে এই রিটার্ন হবে রিটার্ন অফ 6000 অ্যাজ দ্য ব্যাড ডেটস, অর্থাৎ কি করা হয়েছে এখানে, এখানে তোমার অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনার সৃষ্টি হয়েছে কত টাকার? 6000 টাকা। আর অ্যালাউন্স ধরতে বলছে কত পার্সেন্ট? 5%। তাহলে আমরা এটার কাজ কার সাথে করবো? অনাদায়ী পাওনার সাথে এটার কাজ করবো, হ্যাঁ, অনাদায়ী পাওনার সাথে এটার যোগ করব। নতুন অনাদায়ী পাওনার আগে জাবেদাটা জেনে নিই। নতুন অনাদায়ী পাওনার সৃষ্টি হলে জাবেদা হয় অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। বললাম নতুন অনাদায়ী পাওনার সৃষ্টি হলে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথেও কিন্তু এটা কাজ হবে। আর কার সাথে কাজ হবে? অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের সাথে। আর সঞ্চিতির যাবে দেখি ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে এইটার কাজও কিন্তু আমরা দুই টাকা দিচ্ছি। তাহলে আমরা এটা একটু পরে দেখাই দিচ্ছি কিভাবে কাজ করবে এটা। এরপরে আসি, রেন্ট নট ইয়েট রিসিভ অ্যামাউন্ট টু টাকা 12,000, 12,000 টাকা এখনো পাওয়া যায় নাই। তার মানে কি, এই রেন্টটা কিন্তু ছিল আয়, এটা কিন্তু ব্যয় না। রেন্ট ব্যয় হইতে পারে, আয়ও হইতে পারে। কোশ্চেনে বলে যে রেভিনিউ, তার মানে কি আয় বকেয়া আছে। আয় বকেয়া থাকলে যাবে দেখি দিয়ে আমরা রেন্ট রিসিভেবল ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। হ্যাঁ, আয়টা সবসময় ক্রেডিট, তার মানে কি ওই রেন্ট রেভিনিউ 12,000 টাকা ক্রেডিট, রেন্ট রিসিভেবল ডেবিট। তাহলে কি করতে হবে আমাকে? এই রেন্ট রিসিভেবল হচ্ছে মানে আয় যদি বকেয়া থাকে সেটাকে কি বলে আমরা? কারেন্ট অ্যাসেট। আয় বকেয়া সম্পদ, ঠিক আছে, আয় বকেয়া সম্পদ। সেটা কোন ধরনের সম্পদ? এটা কারেন্ট অ্যাসেটের মধ্যে এটা বসাবো। আর কি করব? রেন্টের সাথে এটা কি করব? যোগ করব, ঠিক আছে, যেহেতু বকেয়া আছে। অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট টাকা 2500, ওই যে বিনিয়োগ করছিলাম ওই বিনিয়োগের উপর 2500 টাকার সুদ বকেয়া আছে। হ্যাঁ, বিনিয়োগের উপর সুদ কত আসে? বিনিয়োগের উপর সুদ, বিনিয়োগের উপরে সুদ আমরা পরেই দেখে, সমস্যা নেই, আমি সমন্বয়গুলো শেষ করে নিই। ফার্নিচারের উপর অবচয় ধরবো 5%। আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্টে আসি। প্রশ্নে আমরা বলছিলাম যে সেলস বলবে, সেলসের সাথে আমরা অলিখিত বিক্রয়, অর্থাৎ 2000 টাকার পণ্য বিক্রি করছিলাম, খাতায় এন্ট্রি করি নাই, যেটা 2 নাম্বার সমন্বয় ছিল সেটা আমরা এন্ট্রি করলাম। 2000 টাকা অ্যাড করলাম, হলো 12,21,000 টাকা। সেখান থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড মার্ক দিব। কস্ট অফ গুডস সোল্ড আমরা কিভাবে তৈরি করি? প্রথমে ওপেনিং ইনভেন্টরি বসে। ওপেনিং ইনভেন্টরি কোশ্চেনে 2 লাখ টাকা দেওয়া আছে। প্রশ্নে পারচেজ ছিল 5 লাখ টাকা, আর আমরা পণ্য উত্তোলন করছিলাম ব্যক্তিগত প্রয়োজনে 3000 টাকার পণ্য উত্তোলন করছিলাম। সেই 3000 টাকার পণ্য উত্তোলন বাদ দিয়ে আসতেছে আমাদের 4,97,000। এই দুইটা আমরা যোগ করছি, করার পর সমাপনী মজুত পণ্য, ওই যে আমরা বলছিলাম সমাপনী মজুত পণ্য কত হবে? 2 লাখ টাকা। তুমি চাইলে ক্লোজিং ইনভেন্টরি লিখে এখানে ব্র্যাকেট দিয়ে
2,25,000 মাইনাস 25,000 সরাসরি 2 লাখ লিখতে পারো, অথবা এইভাবে তুমি নাম দিয়ে দিতে পারো যে ক্লোজিং ইনভেন্টরি 2,25,000, যার মধ্যে ইনক্লুড আছে আনডেলিভারিড গুড, যেটা তুমি এখনো ডেলিভারি দেওয়া নাই, সেটা তোমাকে বাদ দিতে হবে, কারণ তুমি তো মজুদ পণ্য বেশি দেখায় ফেলছো। বুঝতে পারছো? মজুদ পণ্য তুমি বেশি দেখায় ফেলছো, কারণ এটা তোমার যেহেতু বিক্রি হয়ে গেছে তার এখান থেকে কমায় ফেলতে হবে। তাহলে সর্বশেষ আমরা কস্ট অফ গুডস সোল্ড পেলাম 4,97,000, আর সেলস ছিল 12,21,000 টাকা। তাহলে গ্রোস প্রফিট দাঁড়াইলাম 7,24,000 টাকা। অপারেটিং এক্সপেন্সে আসি। অপারেটিং এক্সপেন্সে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আছে 21,500 টাকা মিলে সরাসরি দেওয়া আছে। ক্যারিজ আউটওয়ার্ড অর্থাৎ বিক্রয় বহি পরিবহন কত 6,000, বিক্রয়ের সাথে রিলেটেড দেখে আমরা সেলিং এ বসালাম। স্টোর এক্সপেন্স 2 লাখ টাকা প্রশ্নে সরাসরি দেওয়া আছে, এটা এখানে বসালাম। ব্যাড ডেপস একটু পরে যাইতেছি, আমরা শেষে দেখতেছি ইনকাম স্টেটমেন্টের লাস্ট পার্ট, এটা দেখতেছি আমরা। অ্যাডমিনিস্ট্রেটিভে কি কি আছে? সেলস স্যালারিস এক্সপেন্স ছিল 1 লাখ টাকা। হ্যাঁ, স্যালারি কিন্তু এখানে বলা ছিল না কোন ধরনের স্যালারি, এই জন্য আমরা এখানে সরাসরি অ্যাডমিনিস্ট্রেটিভ দেখাই দিছি। জেনারেল এক্সপেন্স আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে, ফার্নিচারের অবচয় সমন্বয়ের মধ্যে বলা ছিল। এই চার টাইমটি যোগ করে 1,74,000। তারপরে আমরা এই সেলিং এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ওই আগের টাকা অর্থাৎ গ্রোস প্রফিট থেকে বাদ দিছি, দিয়ে আমাদের বের হয়েছে ইনকাম ফ্রম অপারেশন 3,12,200। এর সাথে আমরা আদার রেভিনিউ অ্যান্ড গেইন গুলো যোগ করবো, অথবা আমরা এখানে লিখতে পারি নন অপারেটিং রেভিনিউ বা ইনকাম, নন অপারেটিং রেভিনিউ বা ইনকাম। মানে কি কি ছিল? রেন্ট, ভাড়া তোমার জন্য নন অপারেটিং রেভিনিউ। কেন? কারণ তোমার অপারেটিং রেভিনিউ কিন্তু একটাই, সেলস। আর নন অপারেটিং রেভিনিউ এইখানে আমাদের কি আসলো? রেন্ট। যদি অঙ্কে সেলস না থাকতো তাহলে তোমার এইটাই অপারেটিং ইনকাম হইতো। অপারেটিং ইনকাম কোনগুলো? যেগুলো মেল চালিকা শক্তি, একটা প্রতিষ্ঠানের মেন উদ্দেশ্য কি? পণ্যদ্রব্য ক্রয় করে বিক্রি করা, এই হলো মেন উদ্দেশ্য, অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। আর উৎপাদনকারী প্রতিষ্ঠানের মেন সোর্স হলো পণ্য বিক্রয়, ঠিক আছে? এই জন্য এটা অপারেটিং ইনকাম। আর যদি সেবামূলক প্রতিষ্ঠান হয় তাহলে তার মেন সোর্স হলো সেবা দেওয়া, অর্থাৎ সার্ভিস রেভিনিউ, ঠিক আছে? তো এখানে এটা আসতেছে রেন্ট রেভিনিউটা আদার্স রেভিনিউর মধ্যে আসতেছে। আর বকেয়া ছিল, ওই বকেয়াটা আমরা অ্যাড করছি। এরপর আমি যে বিনিয়োগ করছিলাম 2,500 টাকার সুদ বকেয়া ছিল বলছিল, ওই সুদটা আমরা যোগ করছি। এটা কিন্তু আমার আয়, যে বিনিয়োগ করছি, বিনিয়োগ থেকে আমরা সুদ পাওয়ার কথা, কিন্তু ওই সুদটা বকেয়া ছিল, সমন্বয় বলছিল এই যে 6 নাম্বারে যে কি অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, তুমি যে বিনিয়োগ করছিলে তার উপর সুদ এখনো পাওয়া নাই, কত টাকা? 2,500 টাকা। এটা আমরা অ্যাড করলাম। এই হলো আমাদের 24,500 টাকা। আর আদার্স এক্সপেন্স বা লস, এখানে কিছু ইন্টারেস্ট, তুমি লোন নিয়েছিলে, ওই লোনের উপর আবার সুদ দিতে হবে। লোনের উপর শুধু যে আমরা হিসেব করে বলছিলাম যে 10% হয় 4,000, 6 মাসে হয় 2,000, এটা আমরা বাদ দিচ্ছি। তাহলে এই ছিল আমাদের নিট ইনকাম। এখন একটু আমরা এটা দেখি ব্যাড ডেপসের হিসাবটা কিভাবে করছি। ব্যাড ডেপসের হিসাবটা আমরা কিভাবে করছি? ব্যাড ডেপসের হিসাবটা হচ্ছে, ব্যাড ডেপস কোশ্চেনের মধ্যে 6,000 ছিল, আর নিউ অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট 14,800। 14,800 কিভাবে আসবে একটু দেখে আসি। কত আছে? 6,000। আচ্ছা, কাজ করো তো, সেটা হলো তোমার অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে? অ্যাকাউন্ট রিসিভেবল আছে 3 লাখ। হ্যাঁ, 3 লাখের মধ্যে তুমি ব্যাড ডেপস দেখাইছো কত? 6,000। এই 6,000 বাদ দিবা। কেন বাদ দিবা? তুমি ব্যাড ডেপস এর আগে জার্নাল করবা, জার্নাল করে তুমি বুঝতে পারবে কেন তুমি অ্যাকাউন্ট রিসিভেবল বাদ দিতেছো। ব্যাড ডেপস এর জার্নাল হলো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর আমাদের রেওয়া মিলে অ্যাকাউন্ট রিসিভেবল কি আছে? ডেবিট। 3 লাখ টাকা ডেবিট, আর তুমি ক্রেডিট করছো 6,000। 3 লাখ থেকে তুমি যদি 6,000 বাদ দাও, কারণ ডেবিটে ক্রেডিটে বিয়োগ হবে, তাহলে কত থাকবে? 2,94,000। 2,94,000 পার্সেন্টেজ করো, কত পার্সেন্ট? 10%। কত আসে ওই অঙ্ক? 10%-এ কত আসে একটু করো তো। 29,400। 29,400। আচ্ছা, আমাদের এইখানে দেখাইছি কত, আমি এখানে শর্টকাটে লিখে রাখে 29,400। আর
আমার সর্বশেষ ব্যালেন্স হইতে হবে 29,400, কিন্তু আমাদের পুরাতন একটা আছে, পুরাতন 10,000 বাদ দিলে তো হইতেছে না, এটা 14,000 হয় না, হয় না তো। 14,800 কই পেলে, একটু গণনা কার্ড বই দেখাইছি পরে না, গণনা কার্ড বই দেখলাম হয় নাই। ও না, আমাদের তো আছে না আবার, এই যে করছিলাম না, কি বলে বিক্রয় বাকি করে মানে লিপিবদ্ধ করি না, ওটা আবার অ্যাড করতে হবে না। কত নিট, এই পার্সেন্টেজ সবসময় নিট টাকার উপর ধরতে হবে। তাহলে 3 লাখ টাকার সাথে 6,000 বাদ দিছি, 2,94,000 হয়েছে। 2,94,000 সাথে আর 2,000 অ্যাড করো, 2,94,000 96, 2,96,000, 2,96,000 এর 10%, না 10%, 2,96,000 এর 5%, 2,96,000 এর 5% করো, কত আসে? 2,96,000 এর 5% একটু ফার্স্ট করো, গণনাটা এখানে দেখানো উচিত ছিল। কত পাইছো? এতক্ষণ লাগে? আমি করি। ক্যালকুলেটর 2,96,000 এর 5%, 2,96,000 ইন্টু 5%, 14,800 আসে। এই 14,800 এখানে দেখাচ্ছে, এটা বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে দিই। আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 3 লাখ, তার সাথে যোগ হবে অলিখিত বিক্রয়, বাদ যাবে আমরা ব্যাড ডেপস দেখাইছি 6,000, অর্থাৎ যে টাকা পাওয়া যাবে না অ্যাকাউন্ট রিসিভেবলের 6,000 টাকা আর পাওয়া যাবে না, তার সাথে গুণ হবে 5%। ঠিক আছে, এই হলো 14,800 টাকা। আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত ছিল রেওয়া মিলে? 10,000। বুঝতে পারছি? তাহলে বাদ দিলে আমাদের সর্বশেষ ব্যাড ডেপস এর ব্যালেন্স দাঁড়াইতেছে 10,80,000 টাকা, 10,80,000, সরি কি বলে 10,800 টাকা। হ্যাঁ, হিসাবটা বুঝতে পারছো? দেনাদার ছিল 3 লাখ, আর নতুন আমরা বিক্রি অলিখিত বিক্রয় ছিল 2 লাখ, যোগ করে আমাদের দেনাদারের পরিমাণ দাঁড়াচ্ছে 3,02,000 টাকা। তার মধ্যে অনাদায়ী রয়েছে নতুন করে 6,000, অনাদায়ীটা বাদ দিতে হয়, দিয়ে তারপরে পার্সেন্টেজ করতে হয়। নতুন অনাদায়ী পাওনাদার হলো 14,800, আর পুরাতনটা বাদ দিচ্ছে। এরপরে আসি ব্যালেন্স শিটে, এই ওনার সিকিউরিটি স্টেটমেন্টে। ওনার সিকিউরিটি স্টেটমেন্টে আসবে ক্যাপিটাল, প্রশ্নে দেওয়া আছে নিট ইনকাম, আমরা এই যে 3,34,700 বের করছি সেটা বসালাম। আর ড্রয়িং ছিল রেওয়া মিলে 30, আর সমন্বয় ছিল 3, পণ্য উত্তোলন করছিল 3,000, এই টোটাল 33,000। এরপরে সর্বশেষ হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আসবে কারেন্ট অ্যাসেট, ইন্ডিং ক্লোজিং ইনভেন্টরি, ওই যে আমরা বলছিলাম 2 লাখ টাকা যাবে, সমন্বয় করার সময় বলছিলাম কিভাবে 2 লাখ আসছে, 2,25,000 থেকে আনডেলিভারি গুডস বাদ দিয়ে। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল কত ছিল? 3 লাখ ছিল, আনরেকর্ডেড 2,000, আর এই যে দেখছো এই যে 2,96,000 আমরা যেটা মাত্র হিসাব করলাম, এটা এখানে এইভাবে করে দেখাইতে হবে, সর্বশেষ ব্যালেন্সটা দেখাইতে হবে, এবং সেখান থেকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বাদ দিতে হবে, যেটা তুমি একটু আগে যেটা বের করছিলে ক্যালকুলেট করে, সেটা এখানে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে কত দাঁড়ালো? অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা 2,81,200 টাকা। ইন্টারেস্ট অন বন্ড 2,500 টাকা, ওই যে বকেয়া ছিল, হ্যাঁ সুদ বকেয়া ছিল, ওই বকেয়া সুদটা আমরা এখানে বসালাম, কারণ আয় বকেয়া অলওয়েজ সম্পদ, আর ব্যয় বকেয়া দায়। ইনভেস্টমেন্ট করো তুমি আয়ের উদ্দেশ্যে, তার টাকা বকেয়া ছিল দেখি এখানে আমরা বসালাম। রেন্ট রিসিভেবল, এটাও কিন্তু আয় বকেয়া, অর্থাৎ তুমি ভাড়া এখনো বকেয়া ছিল বলছিল, তাহলে এটাও এখানে আসছে। ব্যাংক ব্যালেন্স ছিল কোশ্চেনের শেষে 50,000 বসালাম। ফিক্সড অ্যাসেটের মধ্যে বিল্ডিং ছিল, বিল্ডিং এর কোনো অবচয় ছিল না বিধায় আমরা সরাসরি বিল্ডিং এর টাকা বসাই দিচ্ছি। ফার্নিচারে অবচয় ছিল 5,000 টাকা, অবচয় ছিল, পার্সেন্টেজ করে মেবি বের করছিলাম, এই যে 5,000 টাকা। ঠিক আছে, এই জন্য আমরা 5,000 টাকা আমরা অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন নামে বাদ দিলাম। 10% ইনভেস্টমেন্ট, যে বিনিয়োগ করছিলাম 50,000 টাকা। ঠিক আছে, এই হলো টোটাল অ্যাসেট। সর্বশেষে আবার টোটাল লাইবিলিটি ওনার সিকিউরিটি। কারেন্ট লাইবিলিটিদের মধ্যে আমরা ওই যে ঋণ নিয়েছিলাম, ঋণের সুদ বকেয়া ছিল 2,000, সমন্বয় ছিল, সমন্বয় না এটা রেওয়া মিলে ব্র্যাকেট দিয়ে পাশে কি লেখা ছিল, একটা ডেট দেওয়া আছে না, ওই ডেটের ভিত্তিতে আমরা কি করছি, সুদ বকেয়া কত ছিল সেটা বের করছিলাম 2,000। হ্যাঁ, ইন্টারেস্ট অন বন্ড 2,000 টাকা বা লোন। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 4 লাখ,
47,000 কোশ্চেনই দেওয়া আছে। এই দুইটা মিলে কারেন্ট অ্যাসেট বের হলো 4,49,000। আর লং টার্ম লোন দেওয়া আছে কি, শুধু ঋণ নিছিল 10% ঋণ, কত 40,000 টাকা ঋণ নিছিল। আর ওনার সিকিউরিটি তুমি বের করে রাখছো, ওনার সিকিউরিটি বের করে রাখছো হচ্ছে আগের যে স্টেটমেন্টটা ওটার মধ্যে। কত টাকা বের করছি না, 9,01,700, এই যে আগের স্টেটমেন্ট 9,01,700। এই হলো আমাদের ফাইনাল কাজ। তোমাদের এখন কাজ হলো স্ক্রিনশট দিয়ে নাও সলিউশনটা, বাসায় খাতায় করবা, করার পর প্রবলেম হলে নেক্সট ক্লাসে আবার বলবা যে এই অঙ্কে এই জায়গায় সমস্যা। স্যার অ্যান্সার গুলো একটু পিডিএফ ফাইলে দিয়ে দিয়েন। না, এখান থেকে ছবি তুলতে পিডিএফ তো একসাথে দেওয়া পসিবল না, কারণ আমি যখন যেই দিন যেই ক্লাস নেই ওইটার সলিউশনটা বসাই দিই নিচে, অনেকগুলো অঙ্ক তো একসাথে বসাইতে সময় লাগে না। স্যার তাহলে আগের গুলো একটু দিয়েন। আগের গুলো আছে দেখা যাবে না পরে, আগে এখন যেটা করতেছে, আগে করছি তো মাত্র একটা অধ্যায়। না স্যার এই যে আগের অঙ্কগুলো স্যার দেখা দেখা করতে অনেক কষ্ট হয় ভিডিওতে। আজকে এটা তোলো, আমাদের টাইম শেষ হয়ে গেছে, আগামী দিন এখন আমাদের ক্লাস আরো 10-5 মিনিট আগে শুরু করতে হবে, কারণ সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায়।